বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা যে সৌহার্দ্যপূর্ণ নেই বা বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা ভালো করে তোলবার যে ভারত সরকারের তরফ থেকে কোনো তাড়াহুড়ো বা তাগিদ নাই, সেটার যে একটা বার্তা স্পষ্ট করে ভারত সরকার দিতে চাইছে, সেটা ভারতের ক্রমাগতভাবে সীমান্ত দিয়ে পুশিন এবং বাংলাদেশ সরকারের বারবার উদ্বেগ প্রকাশের পরেও তাতে কোনো সাড়া না দেওয়াতেই একরকমের আঁচ করতে পারা যাচ্ছিল। ভারত সরকারের তরফে আনুষ্ঠানিকভাবে তারেক রহমানকে এখন পর্যন্ত ভারত সফরের কোনো আমন্ত্রণ জানানো হয়নি, সেটা নিয়ে বাংলাদেশ সরকারের ভেতরে উদ্বেগ আছে, সে খবরও নানা সূত্রে জানা যাচ্ছিল। সর্বশেষ তারেক রহমানের অত্যন্ত ঘনিষ্ঠ বিশ্বস্ত তার উপদেষ্টা, তথ্য উপদেষ্টা জাহেদুর রহমানকে দিল্লিতে প্রবেশে বাধা দিয়ে যেভাবে দেশে ফেরত পাঠানো হলো, এরপর কূটনৈতিক মহল, বিশ্লেষকেরা সকলেই বলছেন যে এটাকে একটা সামান্য পাসপোর্ট ভিসার সমস্যা হিসেবে দেখবার কোনো সুযোগ নেই। ভারত তারেক রহমান সরকারকে কি বার্তা দিতে চাইছে আর এত স্পষ্ট করে তাদের সঙ্গে সম্পর্কটা ভালো করতে চাইছে না, দরজাটা বোধহয় বন্ধ, এই বার্তা কেনই বা দিতে চাইছে? আর সেসব বার্তা বুঝেই কি শেখ হাসিনা আওয়ামী লীগ সভানেত্রী ঘোষণা দিয়ে বসেছেন মে মাসেই যে 6 মাসের মধ্যে তিনি দেশে ফিরবেন? এসব নিয়ে আলোচনায় আমার সঙ্গে যুক্ত হয়েছেন সাংবাদিক বিশ্লেষক মঞ্জুরুল হক। মঞ্জুরুল হক, আপনাকে স্বাগত জানাই। ভারত তারেক রহমান সরকারকে খুব স্পষ্ট কিছু বার্তা দিতে চাইছে কিনা, এই বার্তাগুলো এত স্পষ্ট করছে কেন? তারা কি বেহেনজিকে, শেখ হাসিনাকে ঢাকায় ফিরিয়ে আনতে, বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে আনতে খুব অধীর হয়ে উঠেছে? তারেক রহমানের সঙ্গে বন্ধুত্ব হবে না সেটা এতদিনে বুঝতে পেরেছে? ধন্যবাদ। এইটাকে বরং বিপরীত দৃষ্টিভঙ্গি থেকে দেখি আমরা। সেটি হলো, যদি ধারাবাহিকভাবে আমরা দেখি যে ভারতের বরাবরই একটা বদনাম আছে, সেটি হলো যে ভারত আওয়ামী লীগকে সমর্থন করে। ঐতিহাসিকভাবে এটা বাংলাদেশে একেবারেই প্রতিষ্ঠিত যে আওয়ামী লীগ ভারতপন্থী, ভারত আওয়ামী লীগ। তো ভারতের দরকারটা কি? ভারতের দরকারটা হচ্ছে একটা নির্ঝঞ্ঝাট ব্যবসার সম্পর্ক, একটা অনাক্রমণ সম্পর্ক, যে একে অপরকে আক্রমণ করবে না, সীমান্তে পাচার হবে না, বা এইখানে বাংলাদেশের কোনো ভূখণ্ড ভারত বিরোধী কোনো গোষ্ঠী ব্যবহার করবে না। এরকম কতগুলো মোটা দাগের বিষয় ভারতের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং বাংলাদেশের বরাবরই ছিল সব সরকারের আমলে। তো সেইটা প্রতিপালিত হতো সবচেয়ে বেশি আওয়ামী লীগ আমলে, যে কারণে আওয়ামী লীগের উপরে এক ধরনের আরোপ করা হয় বাংলাদেশের অন্যান্য দল থেকে যে এরা ভারতের দালাল। ভারত এই যে খেতাবটা বা এই বদনামটা, এটা ঘোচাবার জন্য এর আগেও একবার চেষ্টা করেছিল। 2001 সালে বিএনপি যখন ক্ষমতায় আসে, তখন বিএনপির সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করার জন্য ভারত উদ্যোগ নিয়েছিল। আমরা জানি সেই সময়ে ভারতের উলফা কেন্দ্রিক যে সংকটটা চলছিল, সেই বিষয়টাতে বিএনপির বরাবরই ভারত বিএনপির জোরালো ভূমিকা চেয়েছে। বিএনপি বরাবরই পাশ কাটিয়ে এসেছে। তো ভারতের সেই সময়কার যে তিক্ত অভিজ্ঞতা, তারপরেও ভারত এবার চেষ্টা করছে যে অন্তত আওয়ামী লীগের উপর থেকে সম্পূর্ণ নির্ভরতাটা কমিয়ে নির্ভরতাটা ভাগ করে দেওয়ার, কারণ আওয়ামী লীগ সারা জীবন ক্ষমতায় থাকবে না। এটা হলো বাস্তবতা। এবারকার বাস্তবতায় দেখা গেল 5 আগস্টের পরে আওয়ামী লীগ ক্ষমতায় নেই, এবং কবে ক্ষমতায় আসবে এই মর্মে ভারতের কাছে কোনো গ্যারান্টিও নেই। সুতরাং ভারতকে তার যে ওই যে 3টি মৌলিক চাহিদার কথা বললাম, ওই 3টি চাহিদা পূরণ করার জন্য তাকে অন্য একটি দলের উপর অবশ্যই নির্ভর করতে হবে, যে দলটি বাংলাদেশের ক্ষমতায়। সেই ক্ষেত্রে জামাতের তুলনায় বিএনপি ভারতের কাছে অধিকতর গ্রহণযোগ্য, ডেমোক্রেটিক একটি শক্তি, একটি সেকুলার শক্তি বলা হয়, ভারত মনে করে। সেজন্য ভারত 2001 সাল থেকে 6 সালের যে তিক্ত অভিজ্ঞতা, সেইটির থাকার পরেও ভারত আবারও ট্রাই করেছিল যে আগ বেড়ে বিএনপির সাথে সম্পর্কটা ভালো করে জামাত যেন কোনোভাবে ক্ষমতায় না আসে, এবং জামাতকে বিএনপিকে দিয়ে জামাতকে মিনিমাইজ করিয়ে রাখা, এবং আওয়ামী লীগ যতদিন পর্যন্ত না আসে ততদিন পর্যন্ত বিএনপিকে দিয়ে আওয়ামী লীগের পারপাসটা সার্ভ করিয়ে না। তো সেই জন্য আমরা দেখি যে খালেদা জিয়ার অন্ত্যেষ্টিক্রিয়ায় নরেন্দ্র মোদীর ব্যক্তিগত চিঠি এসেছে, প্রধানমন্ত্রী হিসেবে একটা এসেছে, প্লাস নরেন্দ্র মোদী ব্যক্তিগতভাবে তারেক রহমানকে কৃতজ্ঞতা জানিয়েছেন, শোকবার্তা পাঠিয়েছেন। এবং আপনি যেটি বললেন যে ভারত এখন পর্যন্ত আমন্ত্রণ জানায়নি, ওই চিঠিতে কিন্তু আমন্ত্রণ ছিল।
ওই চিঠিতে জয়শঙ্কর যে চিঠিটি বহন করে এনেছিলেন, সেই চিঠিতে নরেন্দ্র মোদীর আমন্ত্রণ ছিল ভারত সফর করার জন্য। এবং তারেক নির্বাচন রহমান, পরেও প্রথম যে চিঠি পাঠালেন, মানে উনি তো হ্যাঁ, প্রথম সরকার প্রধান যিনি ফোন করে বসলেন, তারপরে চিঠি পাঠালেন, একেবারে সেখানে সকালবেলা, পরিকল্পনা নিয়ে একেবারে যেতে। সকালবেলা নির্বাচন শেষ হওয়ার আগেই। হ্যাঁ, এবং মঞ্জু ভাই সেটাও তো আপনার মনে থাকবে যে এমনকি তারেক রহমানের আশাটা যে ম্যাজিকের মতো ঘটলো, মানে নভেম্বরের শেষেও বলছেন না না আমার ব্যক্তিগত ইচ্ছাধীন নয় আসতে পারাটা, মৃত্যুশয্যায় থাকা মাকে দেখতে আসাটা, এরপরে যে ম্যাজিকের মতো ঘটলো, তখনও এটা সকল সূত্রেই একেবারে পরিষ্কারভাবে জানা গেছে যে ভারতও লন্ডনে তার সঙ্গে নানা রকম আলাপচারিতার পর ভারত আমেরিকা একটা সম্মিলিত সিদ্ধান্তে যে উনি সেফ চয়েস হবেন, তাই উনাকে পাঠালেন। কিন্তু মানে প্রশ্নটা হচ্ছে, এরপরে খলিলুর রহমান গেলেন, আনুষ্ঠানিক কোনো আমন্ত্রণ কিন্তু এস জয়শঙ্কর বা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে এলো না, কোনো আনুষ্ঠানিক চিঠি আর আসেনি। এবং খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে যেটা মনে হয় যে শেখ হাসিনা বলছিলেন বটে যে এই বন্ধুত্ব টিকবে না, এই বন্ধুত্ব হবে না, 10 ট্রাক অস্ত্র যারা উলফার জন্য আনে তাদের সঙ্গে ভারত কেন, কোনো প্রতিবেশীর বন্ধুত্ব হবে না। কিন্তু ভারত এত তাড়াতাড়ি অধৈর্য হয়ে গেল কেন? তারেক রহমানের উপর তারা একটা নানা রকম আলাপ আলোচনা সূত্র তৈরি করলো, এত ইনভেস্ট করলো, মানে বারবার আসা, চিঠি দেওয়া, এরপরে এত তাড়াতাড়ি অধৈর্য হলো কেন? মানে সরকারের বয়স তো হয়েছে 4 মাস, তারেক রহমানকে এত শায়েস্তা করতে চাইছেন কেন তারা? এই ব্যাপারটাতে হচ্ছে যে ভারতের যে পয়েন্টগুলো ছিল, অজানা পয়েন্ট, যেগুলো আমরা এখনো জানি না বা কোনো সূত্র থেকে প্রমাণিত নয়, যে ভারতের সাথে তারেক রহমানের কি আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল। আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল এটা আমরা কম বেশি সকলে জানি। যে আন্ডারস্ট্যান্ডিং এর ফলেই কিন্তু তারেক রহমান, আপনি যেটি বললেন যে নভেম্বরেও তিনি আসবেন বলে এরকম কোনো নিশ্চয়তা ছিল না, সেই তিনি ডিসেম্বরের 25 তারিখে হুট করে চলে আসলেন, এবং তাকে যে গ্র্যান্ড রিসিপশনটা দেওয়া হলো এটি প্রোটোকলের বাইরে। তো সবকিছু মিলিয়ে সেই সময় থেকে সবাই জানছে, আমরা বুঝতে পারছি যে ভারতের এখানে বড় ধরনের একটা ভূমিকা আছে। কিন্তু কি কি পয়েন্টে, কোন কোন পয়েন্টে ভারত বিএনপির সাথে আন্ডারস্ট্যান্ডিং এ আসলো সেটি আমরা জানি না। আমরা আন্দাজ করতে পারি সেটি হলো, প্রথম পয়েন্টটি হচ্ছে যে তাদের যে বিচ্ছিন্নতাবাদী শক্তি বলতে তারা যেগুলোকে বোঝায়, তাদের যে সাউথ ইস্টে, নর্থ সাউথে, সেই বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলোর কোন শক্তিকে বাংলাদেশের ভূখণ্ড নর্থ ইস্ট, ব্যবহার করতে দেওয়া হবে নর্থ না। ইস্ট। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে একটি গণতান্ত্রিক সরকার পরিচালনা করে গণতান্ত্রিক ভাবে বাংলাদেশ পরিচালনা করতে হবে, যেখানে সকল দলের অংশগ্রহণ নিশ্চিত হয়। তারা স্পেসিফিক বলবে না কখনো যে আওয়ামী লীগকে রাজনীতি করতে দিন, ফিরিয়ে নিন, তাকে নির্বাচন করতে দিন, এটি বলবে না। কিন্তু তারা ওই কথার আড়ালে যে সকল দলের অংশগ্রহণ নিশ্চিত করুন, এটি গণতন্ত্রের পরিভাষায়। 3 নম্বর ছিল যে ভারতের সঙ্গে বাংলাদেশের যে স্থগিত যে ব্যবসা বাণিজ্যের যে বিষয়টি, করিডোর থেকে শুরু করে অন্যান্য বিষয়গুলো, সেগুলো যেন আগের মতো আবার চালু হয়, এবং বাংলাদেশ যে ভারতের ভূখণ্ড ব্যবহার করতো ব্যবসার জন্য, সেটিও ভারত খুলে দেবে। এইরকম মোটা দাগে 3টি পয়েন্টকে আমরা অনুমান করতে পারি যেগুলো ভারতের আশা ছিল। সেই আশাটা কিন্তু গুড়ে বালি হয়ে গেল বিএনপি ক্ষমতায় আসার পরে, শপথ নেওয়ার পরে। বিএনপি কিন্তু ভারতের যে এই যে বদন্যতা হোক বা ভারতের যে এই যে পেছন থেকে যে কলকাঠি নাড়া হোক, এই বিষয়ে টোটালি স্পিকটি নট, টোটালি বন্ধ হয়ে গেল মুখ। খলিলুর রহমান সাহেব যে দিল্লি সফর করলেন, সেটিও কিন্তু কোনো দ্বিপাক্ষিক সফর না, সেটি কলম্বো চার্টার। সেটি ওই প্রশান্ত মহাসাগরীয়, ভারত মহাসাগরীয় একটি জোটের একটা মানে প্রাত্যহিক মরিশাস নিয়মিত মরিশাস মিটিং। যাওয়ার পথে তিনি ট্রানজিটে হ্যাঁ, গেছেন বলে ওই উল্লেখ করলেন ওখানে গিয়ে। ওই মিটিংটা বছরে একবার করে হয়, সেটা এবার ভারতে হচ্ছে, এবং সেই মিটিং এ উনি গেছেন। ওই মিটিং এর সাইড লাইনে বাংলাদেশ প্রসঙ্গ, অন্যান্য প্রসঙ্গ আলোচনা হবে কি হবে না, এরকম কোনো এজেন্ডা ছিল না। 2 নম্বর হচ্ছে যে শপথ গ্রহণের পরে বাংলাদেশে প্রথম যে বিদেশি রাষ্ট্রের লোকজন আসা যাওয়া শুরু করলেন, তারা হলো পাকিস্তান, যেটি ভারতের কাছে মোটেই গ্রহণযোগ্য মনে হয়নি। ভারত মনে করেছিল যে বিএনপি এতদিন পরে ক্ষমতায় আসছে, 17-20 বছর পর ক্ষমতায় আসছে, তাদের সাথে কথা হয়েছে, তারা লন্ডন থেকে তারেক রহমানকে নিরাপদে দেশে আনার জন্য তারা কলকাঠি নেড়েছে বা উদ্যোগ নিয়েছে। সেইখানে তারেক রহমানের প্রথম যাওয়ার কথা দিল্লিতে, তারেক রহমানের সাথে প্রথম যোগাযোগ হওয়ার কথা ভারতীয় কর্তৃপক্ষের, সেটা না হয়ে তারেক রহমান প্রথমেই যোগাযোগ করছেন পাকিস্তানের সাথে, এবং দ্বিতীয়ত যোগাযোগ করছেন চীনের সাথে।
এবং ভারতের যে প্রথম শর্তটা, যে বাংলাদেশের ভূখণ্ড পাকিস্তান বা চীনকে ব্যবহার করতে দেওয়া যাবে না, সেইটি কিন্তু বিএনপি সরকার ব্রেক করছে। চীনকে এখন পর্যন্ত অফিসিয়ালি দেওয়া হয়নি, কিন্তু এটি এক অর্থে দেওয়া হচ্ছে যে লালমনিরহাট এয়ারবেসটা নতুন করে সংস্কার করে এটিকে ব্যবহার উপযোগী করার জন্য চীনকে দায়িত্ব দেওয়া হচ্ছে। চীন এই কাজটি পাকিস্তানকে দিয়ে করিয়ে দেবে, সাব কন্ট্রাক্ট দিয়ে। সুতরাং এই ভারতের দুইটি প্রধান শত্রু এই লালমনিরহাটে এসে অকুপাই হচ্ছে, এবং এই লালমনিরহাটের পাশেই হচ্ছে তিস্তা ব্যারেজ, সেখানে চীন এসে অকুপাই হচ্ছে। এই দুটো বিষয় ভারতের কাছে মোটেই ভালো লাগেনি। সেই কারণে ভারত মনে করছে তারেক রহমান সাহেবকে একটু টাইট দিতে হবে, স্ক্রু টাইট দিতে হবে। সেটা হয়তো তার ভারতের একটা পলিসি হতে পারে, বা ভারত আশাহত হয়ে গেছে। যেটা আশাহত হয়তো 6 মাস দেখতে চেয়েছিল, যে 6 মাস আমরা দেখবো বিএনপির মোটিভটা কি, সেই 6 মাসের জায়গায় দেখা গেলো 3 মাস পরেই ভারত আশাহত। জাহিদুর রহমান সাহেবকে দিল্লিতে যেভাবে হেনস্থা করা হলো, সাবেক কূটনীতিক বিশ্লেষকরা সরাসরি বলছেন যে এটাকে শুধুমাত্র প্রশাসনিক হিসেবে দেখবার কোনো সুযোগ নাই। একদিকে তো তিনি মানে ঠিক পাসপোর্ট ঠিক ভিসা নিয়ে যান নাই, সেটারও অনেকেই সমালোচনা করছেন, কিন্তু সম্পর্কটাকে গুরুত্বের সঙ্গে দেখলে ভারত যে তাকে ফেরত পাঠাতো না সেটাও অনেকে বলছেন। কিন্তু জাহিদুর রহমান ফিরে আজকে যে সংবাদ সম্মেলন করেছেন সেখানে তিনি বলেছেন তবু তারা ভারতের সঙ্গে এঙ্গেজ করতে চান, সম্পর্কটা মানে সম্পৃক্ত হতে চান ভারতের সঙ্গে। এমনকি তিনি বলেছেন তিনি নিজেও ব্যক্তিগতভাবে ব্যাপারটাকে দেখছেন না, ভারত থেকে প্রপার ইনভিটেশন পেলে ইন্টারিমের সময় সম্পর্কটা যত খারাপে নেমেছিল উনি নাকি তার চেয়ে ভালো করতে যে কোনো রোল প্লে করতে প্রস্তুত আছেন। আর প্রথম আলো পত্রিকায় দেখছিলাম যে তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন সূত্রে জেনেছে জাহিদুর রহমান শুধু যে ওই ওশান রিমে অ্যাসোসিয়েশনের সভায় যাচ্ছিলেন তাই নয়, এর পাশাপাশি তারেক রহমানের আগামী 1 মাসের মধ্যে একটা ভারত সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ আনা যায় কিনা সে বিষয়েও জাহিদুর রহমান রাজনৈতিক এবং মানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কিছু কর্মকর্তার সঙ্গে আলাপ করবেন এই প্রত্যাশাও ছিল। মানে তারেক রহমান সরকার এখন একটু বুঝতে পারছে কিনা যে ভারতের সঙ্গে এঙ্গেজ করতেই হবে, কারণ জাহিদুর রহমান বলেছেন নদীর পানি নিয়ে আলাপ হতে হবে, গঙ্গার পানি চুক্তি এবছর শেষ হবে, ব্যবসা বাণিজ্যের অবস্থা খারাপ। বাংলাদেশও মানে এটা এখন মানে দিল্লি না ঢাকা, দিল্লিকে যে লাগবে এটা বুঝতে শুরু করেছে কিনা। এটা আপনি যেটি বললেন যে জাহিদুর রহমান সাহেব যেটা আজকে সংবাদ সম্মেলনে বলেছেন, যেটি এইটি হলো আসলে সত্যের অপলাপ। তিনি এখন এটা কাভার করার জন্য বা ড্যামেজ কন্ট্রোল করার জন্য অনেক কিছুই বলছেন। প্রথম কথা হলো যে এটা তার দায়িত্ব না। ভারত থেকে তারেক রহমানের সফরের বিষয়ে গ্রিন সিগন্যাল আনা এটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব, এটি তার দায়িত্ব না। তিনি তথ্য উপদেষ্টা, তিনি প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার এই যে ওশান রিমস যে সম্মেলনটি, এইখানেও কিন্তু তার কোনো প্রোটোকল নেই, তার যাওয়ার কথা না। এবং তিনি সেখানে গিয়েছেন সার্কের পাস ভিসা নিয়ে। সার্ককে ভারত অলরেডি মৃত ঘোষণা করেছে, এবং বহুবার ভারত এটা প্রকাশ্যে বলেছে যে সার্ক আর জীবিত নেই। সার্ককে যতদিন পর্যন্ত পাকিস্তান থাকবে ততদিন পর্যন্ত ভারত এখানে কোনো ভূমিকা রাখবে না, বা এই ধরনের কোনো জোটে তারা নেই। তো আপনি যখন বলছেন যে জোটে নেই, যে দেশটি জোটে নেই বলছে প্রকাশ্যে, সেই দেশটিকে আপনি সেই জোটের আন্ডারে ধরে নিয়ে সেই সেই জোটের একটা পাসপোর্ট আপনি ভিসা আপনি করে নিয়ে আপনি রওনা হয়ে গেলেন। তো এই যে টেকনিক্যাল ফল্ট গুলো ঘটেছে দিল্লিতে, সেই টেকনিক্যাল ফল্ট গুলোর ভিতরে তার দোষ আছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দোষ আছে। তার লাল পাসপোর্ট কেন হয়নি সেটি একটি প্রশ্ন আছে। লাল পাসপোর্ট হলে সবুজ পাসপোর্ট অবভিয়াসলি জমা দিতে হয়, বাতিল করতে হয়, সেটির একটি প্রশ্ন আছে। এই বিষয়গুলো ধোঁয়াশা। তো সেই ধোঁয়াশাগুলো গত দুদিন ধরে সোশ্যাল মিডিয়াতে প্রচন্ড ভাবে আলোচনা হওয়ার ফলে আজকের উনি সংবাদ সম্মেলনে সেই দায়টি স্বীকার করে নিয়ে বলছেন যে হ্যাঁ, আমাদের কিছু ত্রুটি ছিল বা কিছু সমস্যা ছিল, কিন্তু আমি চাইছি এই বিষয়টিকে আরো রিগেইন করার বা রিপেয়ার করার। এই রিপেয়ারের দায়িত্ব তথ্য উপদেষ্টার নয়। এটা হলো প্রথম প্রোটোকল। এটি আগে বুঝতে হবে তথ্য উপদেষ্টা সাহেবকে, যে এটি আমার দায়িত্ব না, এটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একাধিক ডেলিগেটের দায়িত্ব এটি। এটা সে তারা নির্ধারণ করবে কাকে কাকে পাঠাবে, কিভাবে এটা সফরের একটা সূচি আনবে বা রাজি করবে, সেটি তার দায়িত্ব। প্রশ্ন হলো যে আপনি আম বেচতে গেলে হ্রদ দেখতে পারবেন কিনা। হ্যাঁ, দেখা যায়। আপনি কলা বেচতে গেলে হ্রদ দেখা যায়, বা হ্রদ দেখতে গেলে কলাও বিক্রি করা যায়। তো এখন জাহিদুর রহমান সাহেব
দিল্লিতে কোনো একটি সম্মেলনে গেলেন, সেখানে তিনি অফিসিয়ালদের সাথে তারেক রহমানের সফরের ব্যাপারে কথা বলতেই পারেন, সেটি সাইড লাইনের কথা হবে, সেটি কোনো দ্বিপাক্ষিক সফরসূচির মধ্যে পড়বে না। তো উনি দ্বিপাক্ষিক সফরসূচির মধ্যে যে বিষয়টি পড়বে না, সেই বিষয়টি নিয়ে এখন বাংলাদেশে এসে যত ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টাই করুন না কেন, উনি আসলে এটা ড্যামেজ করে এসেছেন, খুব বাজেভাবে একটা ড্যামেজ করে এসেছেন, বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করেছেন। ভারতীয় কর্তৃপক্ষ কি করেছে এটা ভারতীয় কর্তৃপক্ষের বিষয়, আমরা সেই জায়গাটায় যাচ্ছি না। আমাদের বক্তব্য হলো যে আমাদের একজন প্রতিনিধি যখন বিদেশে যেয়ে এই ধরনের একটা বিব্রতকর অবস্থার সৃষ্টি করেন, সেখানে ব্যক্তিগতভাবে তার ভাবাবেগ, আবেগ, অভিমান, এই বিষয়গুলোর কোনো ভ্যালু নেই, কিচ্ছু ভ্যালু নেই। তাকে যখন 2.5 ঘন্টা পরে যখন তাকে যখন নিষ্কৃতি দেওয়া হলো বা তাকে যখন গ্রিন সিগন্যাল দেওয়া হলো, তখন তিনি অভিমান করে গেলেন না, অভিমান করে তিনি অন্য প্লেনে শ্রীলঙ্কা হয়ে দেশে ফিরলেন। এই অভিমান শব্দটি ডিপ্লোম্যাটিক স্তরে কানাকড়ি মূল্য নেই। তো সেটা হয়তো উনি নতুন মানুষ, এই ডিপ্লোম্যাটিক বলচাল বোঝেন না, যে কারণে ওনার কাছে মনে হয়েছে যে অভিমান করে, অভিমান একটা বিষয় আসে বোধহয়, কিন্তু ডিপ্লোম্যাটিক চ্যানেলে অভিমান শব্দটির কোনো ভ্যালু নাই। মানে আপনাকে তার মানে বসিয়ে উনি যে বলছেন যে ওনারা সত্যিকার অর্থেই ব্যবসা বাণিজ্যের উন্নতি, নদীর পানি, এসব বিষয়ে আলাপের জন্য এবং ইন্টারিমের থেকে সম্পর্কটা ভালো করতে, সম্পর্ক উন্নয়ন করতে চান, আপনি মনে করেন না তারেক রহমান সরকারের দিক থেকেও সে কোনো উদ্যোগ আছে? আর না, তারেক সেই উদ্যোগ রহমানের তো থাকলে বোঝার সে কথা, মানে আমি একটু মানে ওনার তো বোঝার কথা, ভারতের গ্রিন সিগন্যাল পাওয়ার আগে যেহেতু উনি বাংলাদেশে ফেরার ঘোষণা দিতে পারেন নাই ডিসেম্বর মাসে, তাহলে ভারতের সিগন্যালটা বা ভারতের সমর্থনটা যে সরকারে থাকতে ওনার জন্য জরুরি হবে, সেটা তো ওনার বোঝার কথা। আর ভারত সরকারও নিশ্চয়ই বোঝেন, এই প্রধানমন্ত্রী, এই এস জয়শঙ্কর, এই অজিত দোভালরাই যদি তখন লন্ডন থেকে প্রস্তুত করে তারেক রহমানকে পাঠিয়ে থাকেন, তাহলে তারা তো বোঝেন যে তারেক রহমানের বোঝা উচিত যে ভারতের মানে ভারতের সমর্থন তার দরকার হবে প্রধানমন্ত্রীতে থাকতে হলে। এই বোঝাপড়াটা হচ্ছে না কেন? বোঝাপড়াটা হচ্ছে না, হচ্ছে অতিরিক্ত কনফিডেন্স অথবা লেস কনফিডেন্স। তারেক রহমান সাহেবের আছে অতিরিক্ত কনফিডেন্স, কারণ তিনি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবেন এটা কিন্তু আশা করেননি। তিনি আশা করেছিলেন জয়ী হবেন, তাকে ডিপ স্টেট থেকে শুরু করে মার্কিন প্রতিনিধিরা, ভারতীয় প্রতিনিধিরা তাকে জয়ী করাবে, জামাতের এগেনিস্টে তাকে জয়ী করাবে, যেহেতু আওয়ামী লীগ নাই এটা উনি নিশ্চিত ছিলেন। কিন্তু এই পরিমাণ ব্যবধানে জয়ী করাবেন, এত বড় বিজয় পাবেন, এটি কিন্তু তিনি কল্পনা করেননি। এই বড় বিজয়টা পাওয়ার ফলে যেটা হয়েছে, তার কনফিডেন্স লেভেলটা অনেক বেশি বড় হয়ে গেছে। উনি উনি বুঝতে পারছেন যে সে সামরিক বাহিনী তার সাথে একেবারে নিঃস্বার্থভাবে, দ্ব্যর্থহীন ভাবে, দেশের অন্যান্য যারা মৌলবাদী শক্তি, জামাতের যারা ক্যাডার তারা বাদে অন্যান্য যারা ইসলামিস্ট গ্রুপ যারা, তারা সকলে বিএনপির সাথে আছে। আওয়ামী লীগের নাম দেশের কেউ শুনতে পাচ্ছে না, আওয়ামী লীগ দেশ থেকে বিদায় হয়ে গেছে, আওয়ামী লীগ জীবনে আর ফিরবে না, এইসব ওনার ডিজাইন করা, ওনার প্ল্যানের মধ্যে এই জিনিসগুলো আসছে। তারপরে হচ্ছে পাকিস্তান তাকে দ্ব্যর্থহীন ভাবে সমর্থন দিয়েছে, সামরিক, বেসামরিক, অর্থনৈতিক সকল বিষয়ে সাহায্য করার জন্য। এবং ওই যে একটা যে বিষয়টা শুনলে হাস্যকর মনে হয়, যে আমাদের এখান থেকে তারা ডিগ্রি দেওয়ার জন্য তারা বাংলাদেশে ভিসা দিয়ে নিয়ে যাচ্ছে বাংলাদেশ, পাকিস্তানকে উচ্চতর শিক্ষা দেওয়ার জন্য। যে পাকিস্তানের শিক্ষা ব্যবস্থা আমাদের থেকেও নিম্ন স্তরের, তারা আমাদের উচ্চ শিক্ষা দেওয়ার জন্য আমাদেরকে নিয়ে যাচ্ছে এবং আমাদের মন্ত্রীরা লাফাচ্ছে। তো এই সবকিছু মিলিয়ে তারেক রহমান সাহেবের চীনের সাথে সম্পর্ক, পাকিস্তানের সঙ্গে সম্পর্ক, এবং পাকিস্তান বলেই দিয়েছে তারা চীনকে এখানে নিয়ে আসবে বা চীন পাকিস্তান মিলে এই কাজগুলো করবে। এর ফলে তারেক রহমান সাহেবের যে কনফিডেন্স লেভেলটা, এটা মাত্রাতিরিক্ত হাই হয়ে গেছে। আর ভারতের যেটা হয়েছে, ভারত মনে করেছিল যে সে কৃতজ্ঞ থাকবে, আমাদের প্রতি লয়াল থাকবে, এবং এত বছর পর যখন তাকে ক্ষমতায় আনার জন্য আমরা চেষ্টা করেছি, এইটুকু প্রতিদান সে আমাদের জন্য দেওয়ার চেষ্টা করবে। ভারত এই জায়গায় ফেল করেছে, ভারতের পলিসি এই জায়গাটায় ফেল করেছে। ভারত একবার বেলতলায় যাওয়ার পরে, মাথা ফাটার পরে বেল পড়ে আবার সেই বেলতলায় গেছে, বেলতলায় যাওয়ার পরে এবারও বিশ্বাস করেছে যে বেলটি পড়লেও আমার মাথায় পড়বে না, আমার সাইডে পড়বে, কিন্তু আনফর্চুনেটলি বেলটি মাথায় পড়েছে। মাথায় পড়ার কারণে এখন অজিত দোভালদের তাদের যে পলিসিগত যে সংকট, পলিসিগত যে কি বলবো অপরিণামদর্শিতা বা ছেলে মানুষই, সেইটার খেসারত তাদেরকে দিতে হচ্ছে। সেটা খেসারত দিতে যে যেটা করছে তারা,
সেটি হলো যে এই যে প্রোটোকল গুলো ব্যবহার করছে বা টার্মস গুলো ব্যবহার করছে, এই যে যে জাহিদ রহমান সাহেব সঙ্গে যেটা করলেন, এটা না করলেও পারতেন, এটা না করলেও পারতেন। কিন্তু যদি সম্পর্ক খুব ভালো থাকতো, স্বাভাবিক থাকতো, এই জিনিসগুলোকে ওভারকাম করে ফেলা যেত। আপনি স্যার এটা করেননি, এটা করলে ভালো হতো, সো হাওয়ার আপনি যখন করে ফেলেছেননি, ঠিক আছে, তাকে ছেড়ে দেওয়া যেত। কিন্তু না, এই বিষয়টা কাজে লাগাতে চেয়েছে। এই বিষয়টা কাজে লাগিয়ে ওই যে ভুলটা করেছে বিশ্বাস রেখে, সেই ভুলের মাসুল বা সেই ভুলের ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করছে। এটা হলো ভারতের এখনকার পলিসি। মানে এভাবে কি হবে? মানে মন্ত্রী মিনিস্টারদের হ্যারাস করে, বিব্রত করে কিংবা পুশিং করতে থেকে সেভাবে কি ভারত আসলে সম্পর্ক তো উন্নয়ন করতে চাইছেও না মনে হয়। মানে কি করবে? মানে পুশিং এর পলিসি ব্যাপারটা আলাদা, অপরিণাম পুশিং এর ব্যাপারটা দর্শিতা বা ব্যর্থতা তো প্রমাণিত হয়েছে, এখন কি করবে? আর আপনি কোনোভাবে মনে করেন কিনা, যদিও ভারতীয় সংবাদ মাধ্যম শেখ হাসিনাকে বারবারই জিজ্ঞেস করেছেন, উনি বলেছেন উনি জনগণের শক্তিতে ফিরবেন, কিন্তু আপনি মনে করেন কিনা এই সম্পর্কটা ধসে পড়েছে সেটা বুঝেই আবারও শেখ হাসিনা মুখ খুললেন, এবং মানে ভারতের সঙ্গে সম্পর্ক ধসে পড়া তো মানে আন্তর্জাতিক আস্থার জায়গা থেকেই একটা বাংলাদেশের একটা সরকারের সরে আসার মতো একটা ব্যাপার। তো সেই অবস্থায় শেখ হাসিনা ঘোষণা দিয়ে দিলেন তিনি 6 মাসের মধ্যে ফিরবেন। মানে শেখ হাসিনার ঘোষণার সাথে ভারত সরকারের অধৈর্য হয়ে যাওয়া, এ ধরনের বার্তা দেওয়া, এর কোনো সম্পর্ক দেখেন? এই জায়গাটা সম্পর্ক দেখি না, আবার দেখি। সেটি হলো যে ভারতের এই যে পররাষ্ট্র বিষয়ক যে পলিসি গুলো, ভারতের সাউথ ব্লকের বিশেষজ্ঞদের, এক্সপার্টদের যে পলিসি গুলো, এর তুলনায় শেখ হাসিনার পলিসি অনেক সার, আমি বলি। কারণ শেখ হাসিনা কতগুলো বেসিক জায়গা জানেন, যে বেসিক গুলো ভারত সমস্যা করে, ভারত ভুল করেছে। সেই বেসিকটা হচ্ছে যে বিএনপি বা জামাত কখনো ভারতকে সেই জিনিসটি দিতে পারে না, সেই নিশ্চয়তা দিতে পারে না যে নিশ্চয়তা আওয়ামী লীগ দিতে পারে। এই যে বেসিকটা, এই বেসিকটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে একসময় শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন 5-7 বছর আগে একটি বিবৃতিতে বলেছিলেন, আমি ভারতকে যা দিয়েছি সারা জীবন মনে রাখবে। তো এই যে সারা জীবন মনে রাখবে, মনে রাখতে হবে, তার মানেটা কি? তার মানেটা হচ্ছে যে এই জিনিসটা আওয়ামী লীগ সরকার যেভাবে দিয়েছে, এইটা কিন্তু আর কেউ সেভাবে দেবে না। এটা হলো বেসিক। তো নিয়ে এই তো বেসিকের, অনেক বদনাম হয়েছে শেখ হাসিনার, এবং এটা হ্যাঁ, এটা এখনো নিয়ে অনেক বদনাম হয়েছে, ব্যবহৃত হয়। অনেক। কিন্তু শেখ হাসিনা কিন্তু আহ, শুধুমাত্র সেই অর্থে বলেছেন যে এই যে উত্তর পূর্বাঞ্চল ভারতের মানে 7 সিস্টার্স, সেই 7 সিস্টার্সে যে মানুষ শান্তিতে ঘুমাতে পারছে, আওয়ামী লীগ আমলেই সেটা সম্ভব হয়েছে। হিমন্ত বিশ্ব শর্মা আসামের মুখ্যমন্ত্রীও তখন সে কথা বলেছিলেন। তো উনি ওই সূত্রে বলেছিলেন যে আমি যা দিয়েছি আর কেউ দিতে পারে নাই, কারণ বাংলাদেশে হ্যাঁ, আর কোন সরকার উত্তর পূর্বাঞ্চলকে ভারতে শান্ত রাখার জন্য কাজ করে নাই। কাজ করে নাই, সেটা তো আছেই। প্লাস এখন এই যে তিনি বলছেন, তিনি যে আহ, ভারতীয় কর্তৃপক্ষ বিএনপি কে চাপে রাখবে, বিএনপি চাপে পড়ে আওয়ামী লীগকে ডাক দেবে, ব্যাপারটা এরকম না। এটা শেখ হাসিনাও বিশ্বাস করেন না। শেখ হাসিনা যেটা আসতে চেয়েছেন, সেটি আমার কাছে যেটা মনে হয়, সেটি হলো জাস্ট একটা দান ছেড়ে দেওয়া। হ্যাঁ, যারা তাস খেলে তারাও ব্লাইন্ড খেলে, তাস দেখে না, না দেখে এটা ব্লাইন্ড খেলে। যে যদি দেখা গেলো যারা ভালো ভালো কার্ড পেয়েছে, সেই ভালো ভালো কার্ড আলারা একসময় ভয়ে বসে পড়ে যে না জানি ওর হাতে কি আছে। যে ব্লাইন্ড খেলছে সে ক্রমাগত ব্লাইন্ড খেলে যাচ্ছে। তো ব্লাইন্ড খেলার সুবিধাটা হলো যে লেগে গেলে ছক্কা, না লাগলে ফক্কা। তো না লাগলে ফক্কা হলে সমস্যাটা কি? তার তো লাগছেই না। তিনি একটি চাল দিয়ে দিলেন যে রিপার্কেশনটা কেমন। তো যে রিপার্কেশনটা বাংলাদেশে হয়েছে সরকারি মহলে এবং বেসরকারি মহলে সাধারণ মানুষের ভিতরে, এই রিপার্কেশনটা শেখ হাসিনার অনুমিত ছিল এবং তিনি সন্তুষ্ট। তিনি এটাই চেয়েছিলেন যে যে তিনি আসছেন, এই ঘোষণাটার পরে বাংলাদেশের মানুষ কিভাবে ব্যাপারটাকে রিয়াক্ট করে, কিভাবে ব্যাপারটা নেয়। এর সাথে আপনি পুশিন, ভারতের পুশিন বা তারেক রহমানের সঙ্গে ভারতের যে সম্পর্ক টানাপোড়েন, এটা কিন্তু সম্পর্কযুক্ত না। কারণটা হলো যে ভারত ভালো করে জানে যে তারেক রহমানের বিএনপি জামাতকে পুনর্বাসিত করেছে 70s-এ, 80s-এ। তো এই তারেক রহমানের বিএনপি তো এমন কোন রেডিক্যাল কাজ করেনি যে রেডিক্যাল কাজের জন্য বিএনপি কে ভাবা যেতে পারে যে এরা জামাতি এদের কাছ থেকে সরে এসেছে বা জামাতের সঙ্গে এদের দাও উড়াল সম্পর্ক। এরকম কোনো ঘটনা কিন্তু বিএনপির ডোসিয়ারের ভিতরে নেই। সেটি ভারত ভালো করে জানে। তারপরেও যে ভারত বিএনপি ঝুড়িতে ডিম রেখেছিল, বিএনপির উপরে নির্ভর করেছিল, সেই নির্ভরটাও আমার কাছে মনে হয় অন দ্য এক্সপেরিমেন্ট। দেখা যাক কি হয়, হলে হলো, না হলে নাই।
তো দেখা গেল যে ওটা হলো না তো বটেই, একটা জিনিস তো হলো, সেটি হলো জামাত আসতে পারলো না। জামাত এখনো যথেষ্ট ক্ষমতা নিয়ে বিএনপির সঙ্গে সেকেন্ড সেকেন্ড পাওয়ারফুল দল হিসেবে টিকে আছে, কিন্তু জামাত তো ক্ষমতায় আসতে পারেনি, এটি ভারতের সফলতা। ভারত মনে করছে যে এটা আমরা এক্সপেরিমেন্ট করলাম, লাগলো লাগলো, না লাগলে না লাগলো। এখন যেহেতু তারা বুঝতে পারছে লাগেনি, এখন জলে স্থলে অন্তরিক্ষে এই তিন জায়গাতেই ভারত বাংলাদেশের সাথে হালকা এই যে সুপ্ত বিরোধিতা, যেগুলো ডিরেক্টলি ঘোষণা দিয়ে বিরোধিতা না, সুপ্ত বিরোধিতা, ক্ষমতা দেখানো বা ডিপ্লোম্যাটিক জোনে যে বিরোধিতা করা, কোথাও যে ভারতের ভোট দরকার সেখানে ভোটটা না দেওয়া, কোথাও ভারতের সমর্থন দরকার সেখানে সমর্থন না দেওয়া, এই কাজগুলো ভারত করবে। আপনি বারবারই বলছেন যে না না, মানে ভারতের ভুল, মানে তাদের পররাষ্ট্রনীতিতে ভুল হয়ে গেছে, বা বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে তারেক রহমানের উপর ভরসা করায় ভুল হয়েছে, এর সঙ্গে শেখ হাসিনার ঘোষণার কোনো সম্পর্ক নাই। আপনি মানে উনি ব্লাইন্ড খেলেছেন, রাজনৈতিক নেতারা ব্লাইন্ড খেলেন সেটা বলেছেন। আমি একেবারে একমত নই। মানে নিশ্চয়ই অনেক কিছু আঁচ করে খেলেন বলেই তাদের ছক্কা হয়, মানে ফক্কার চেয়ে বড় বড় নেতাদের ছক্কা হয় বেশি, কাজে তার সঙ্গে আমি একমত নই। কারণ আপনাকেই আমি মনে করাই মঞ্জু ভাই, আপনার মনে থাকবে, মানে শেখ হাসিনা যে 81-তে ফিরতে পারলেন, 80 সালে প্রেসিডেন্ট জিয়া, খালেদা জিয়া মানে সস্ত্রীক তিনি ইন্দিরা গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করলেন, এবং ওই সাক্ষাতেই ইন্দিরা গান্ধীর সঙ্গে প্রেসিডেন্ট জিয়ার এই কথাটা হয়ে গেল যে বঙ্গবন্ধু কন্যাদের, মুজিব কন্যাদের ফেরাতে হবে দেশে। হ্যাঁ, তারপর আপনি যদি 2008-এ শেখ হাসিনাকে মানে ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার যে আটকে ফেললো, যে কোথাও থেকে প্লেনে উঠতে দিবে না, তিনি যে দেশে ফিরতে পারলেন, কিংবা তারেক রহমান মানে 17 বছর ফিরতে পারলেন না, হ্যাঁ, তিনি যে ফিরতে পারলেন হঠাৎ ম্যাজিকের মতো, মানে সেগুলো থেকে তো পরিষ্কার এ খেলা তো আপনি আমি খেলি না, এ খেলা তো অন্য কোথাও হয়। তো তাহলে খেলার সেসব কিছুর আঁচ তো রাজনৈতিক নেতারা নিশ্চয়ই করতে পারেন। কিন্তু আমি আমি আবারও বলছি যে আপনি একমত না নন সেটা ঠিক আছে, কিন্তু আমি একমত নই এই জন্য যে ভারতের সাথে ভারতের যে তারেক রহমানের উপরে নির্ভরতা বা তারেক রহমানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা, এর সাথে শেখ হাসিনার ফিরে আসার কোনো ব্যাপার তেমন ভালো যোগাযোগ নেই এই কারণে বলছি যে ভারত তো শর্ত দিয়ে দিতে পারত, তারেক রহমানের আসার আগেই শর্ত দিয়ে দিতে পারত যে আপনাকে আমরা নিরাপদে বাংলাদেশে প্রত্যাবর্তন করার ব্যাপারটায় কাজ করব, আপনি বাংলাদেশে ফেরার পর পরেই আপনাকেও শেখ হাসিনাকে প্রত্যার্পণ করার ব্যাপারে কাজ করতে হবে, এরকম কোন শর্ত দিয়ে দিতে পারতো। সেই শর্ত ভঙ্গ হলে ভারত কি করবে সেটিও ভারত বলে দিতে পারতো। তা সেটি যখন বলেনি, তার মানে তারেক রহমানের উপরে এরকম কোনো এম্বার্গো নেই বা এরকম কোনো দায় নেই যে ভারতের বন্ধুত্ব গ্রহণ করার জন্য তাকে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে বা তার উপর থেকে মামলা প্রত্যাহার করতে হবে বা তার যে রায় মামলার সেটিকে প্রত্যাহার করতে হবে, এরকম কোনো দায় তারেক রহমানের উপরে নেই। এটি তো ভারতের ব্যর্থতা। আপনি যদি দায়হীন ভাবে একজনকে অনুরোধ করলেন, সে অনুরোধ না রাখলে কি হবে সেটি আপনি তাকে জানালেন, তাহলে তো সে অনুরোধ রাখলো না, এখন আপনি কি করবেন? ব্যাপারটা এই জায়গাটায় চলে এসেছে। ভারত তাদেরকে অনুরোধ করেছিল তারেক রহমান সাহেবকে, কিন্তু সেই অনুরোধ না রক্ষা করলে কি হবে এইরকম কোন শর্ত কিন্তু ভারত দেয়নি। দিলে আজকে তারেক রহমান সাহেব এত ফ্রিলি এই বিষয়টা হ্যান্ডেল করতে পারতেন। শেষ করি, কিন্তু অনেকবার যখন শেখ হাসিনার ফেরা নিয়ে কথা হলো, ওই জাহিদুর রহমানের এই ঘটনার আগে তো সেটাই রাজনীতির মূল আলোচ্য ছিল, মানে এখনো সামাজিক যোগাযোগ মাধ্যমে নানাজন নানা প্রতিক্রিয়া দেখিয়েই যাচ্ছেন। এত প্রতিক্রিয়া কেন, এত আশঙ্কা কেন শেখ হাসিনা ফিরে আসা নিয়ে? কারণ ওই যে আপনি বললেন হয় ছক্কা নয় ফক্কা, মানে ফক্কার সম্ভাবনা যখন প্রবল, তখন বারবার কেন শেখ হাসিনা ফিরতে পারবেন না, কেন আওয়ামী লীগ ফিরতে পারবেন না, এই নিয়ে দিস্তা দিস্তা কাগজ লিখে ফেলছে প্রথম আলো থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানাজন, কিন্তু আশঙ্কাটা এত গভীর হয়ে উঠছে কেন, সেটা একটা। আর মানে এই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আপনি যে বলছেন ওভার কনফিডেন্ট তারেক রহমান সরকার, মানে তাদেরকে মোকাবেলা করে কি আসলে শেখ হাসিনার পক্ষে মে মাস থেকে 6 মাসের মধ্যে বাংলাদেশে ফেরা সম্ভব? এইটা একটা বিষয় হলো, ভবিষ্যৎবাণী আপনার বিশ্লেষণ। আমি যতই বলি যে এটা ব্লাইন্ড খেলছেন, তারা ব্লাইন্ড খেলেন, আসলে তো ব্লাইন্ড খেলেন না। আসলে হচ্ছে সমস্ত কিছু পরিকল্পনা মাফিক বানিয়ে নিয়ে তারপরে হচ্ছে কার্ডটি ফেলেন। এই যে আন্তর্জাতিক ভাবে যে যোগাযোগ করা দরকার, আন্তর্জাতিক মহলে জানানো দরকার যে
তার বিরুদ্ধে যে ক্যাঙ্গারু কোর্ট হয়েছে, সেই কোর্টের রায়টা কেমন হতে পারে, সেই কোর্টের রায় আদৌ গ্রহণযোগ্য কিনা, তার বিরুদ্ধে আরোপ যে করা হয়েছে সেগুলো আদৌ গ্রহণযোগ্য কিনা, এই বিষয়গুলো যে আন্তর্জাতিক পেরিফেরিতে বিভিন্ন সময় আলোচনা হয়েছে, এটা নিয়ে আপনার লবিস্ট নিয়োগ করা হয়েছে, তারা যোগাযোগ করেছে, এবং এই যে হেগে যে মামলা দায়ের করার যে আহ, জোগাড় যন্ত্র হয়েছে, এই সমস্ত কিছু হচ্ছে বিশ্বকে জানানো যে আমার উপরে যে রায়টা দেওয়া হয়েছে বা আমার বিরুদ্ধে যে রায়টা দেওয়া হয়েছে সেটা আসলে কোনো সাধারণ রায় নয়, এটা সংক্ষুব্ধ হয়ে ইচ্ছাকৃতভাবে এখানে আইনের বত্যয় ঘটেছে, মেলা মেলা ঘটনা। তো এই ঘটনাগুলোর ফলে যেটা ঘটতে চাচ্ছে সেটা হলো যে আন্তর্জাতিক মাধ্যম বা আন্তর্জাতিক বিশ্ব এই দায়টা কেন নিজেদের ঘাড়ে নেবে? তারা এটা তো নিজের ঘাড়ে নেবে না, তার জাতিসংঘও নিজের ঘাড়ে নেবে না। তারা এটিকে বলবে যে এটাকে বাংলাদেশের আইন অনুযায়ী সঠিক হতে হবে বা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সঠিক হতে হবে। এই যে মানদণ্ড অনুযায়ী যে সঠিক হয়নি, এটি তারেক রহমান সাহেবের সরকারও জানে, যে ইনুসের যে ওই ট্রাইব্যুনালের রায়, ওটি যে সঠিক হয়নি, সেই ট্রাইব্যুনালের শেখ হাসিনার বিপক্ষে লড়তে থাকা এক ভদ্রলোক ব্রিটিশ আইনজীবী তিনি পর্যন্ত স্বীকার করেছেন যে এই রায়টি কোনোভাবেই গ্রহণযোগ্য রায় না, কারণ এত তাড়াহুড়া করে এইরকম একজন ব্যক্তির এইভাবে রায় মৃত্যুদণ্ডের রায় দেওয়া এটি সমীচীন নয়। তো সেই জন্য ওই কাজটা হয়েছে ওইদিকে। ভারতের কাছ থেকে তারেক রহমান সাহেব যে সুবিধাটা নিয়েছেন, সেখানে একটা সফট কর্নার তারেক রহমান সাহেবের রয়ে গেছে, ভারতের প্রতি দায়বদ্ধতা রয়ে গেছে, এই দুটি। এবং 3 নম্বর হচ্ছে যে ইউনূস সাহেব চলে যাওয়ার পরে তারেক রহমানের সরকার বাংলাদেশের জনগণকে এমন কোনো কিছু দেখাতে পারেননি যে জিনিসটাতে বাংলাদেশের মানুষ মনে করে যে আওয়ামী লীগ না আসলে না আসুক, এই সরকার মোটামুটি আমাদের জন্য গ্রহণযোগ্য। এরকম কোনো জিনিস কিন্তু দেখাতে পারেননি, বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং অর্থনীতি। তো এই 3টি কারণে মানুষের কাছে এখন মনে হচ্ছে শেখ হাসিনা ওয়াজ বেটার। তো শেখ হাসিনা যখন এইটি বুঝতে পারছেন যে আমি বেটার, এটি জনগণের কাছে গ্রহণযোগ্য হচ্ছে এবং জনগণ এটি নিয়ে আলোচনা করছে, তখন তিনি কার্ডটি খেলে দিয়েছেন যে আমি আসছি। তো এইবার দেখা যাক আসছি বলার সঙ্গে সঙ্গে কারা কারা রিয়াকশন করছে। যে ব্যক্তিরা রিয়াকশন করছে, এই প্রত্যেকটা ব্যক্তি তার এখান থেকে চলে যাওয়ার পেছনে কোনো না কোনো ভাবে কলকাঠি নেড়েছে। এই সমস্ত ব্যক্তিগুলো ওভার রিয়াক্ট করছে। এটাও শেখ হাসিনা দেখাচ্ছিল যে কে কে ওভার রিয়াক্ট করে। দেখি। অসংখ্য ধন্যবাদ মঞ্জুরুল হক, ধন্যবাদ দর্শক।